মঞ্জিল সেনের গল্প কাল রাত্রি নিয়ে হাজির হয়েছে আজ টিম গপ্পসপ্প। একটি মৃত্যু, অসমাপ্ত গল্প ও পুনর্জন্মের আধিভৌতিক ঘটনাক্রম নিয়ে সাজানো কাল রাত্রি। চলুন শুরু করা যাক। চিরটাকাল বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরে আর হেসে খেলে দিনগুলো কাটিয়ে 40 পেরোবার পর বরেন দুম করে বিয়ে করে বসল। বরেনের টাকমাথা গোলগাল চেহারার পাশে ওর কম বয়সী সুন্দরী বউকে বেমানান লাগলেও ও কিন্তু বউকে নিয়ে একটু বেশি রকমই মাতামাতি শুরু করে দিল। বেশি বয়সে বিয়ে করলে সব পুরুষ মানুষেরই মাথায় বোধহয় একটু ছিট দেখা যায়। ভারসাম্য বজায় রাখা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। আমরা ওর বাড়াবাড়ি দেখে কৌতুক বোধ করতাম, ঠাট্টা বিদ্রুপে জর্জরিত করতাম। ও কিন্তু কিছুই গায়ে মাখত না। বিয়ের মাসখানেক পরে বরেন সস্ত্রী পুরী বেড়াতে গেল। আমি অফিসের কাজে পাটনা বদলি হয়ে গেলাম। কলকাতায় ফিরলাম বছর 2 পরে। বরেনের সঙ্গে হঠাৎ একদিন রাস্তায় দেখা। ওকে দেখে আমি চমকে উঠলাম। এই 2 বছরে যেন একেবারে বুড়ো হয়ে গেছে। ওর সঙ্গে কথা বলে মনে হলো ও যেন আগের বরেনের প্রেতাত্মা। চোখে মুখে সেই হাসি খুশি ভাবের বদলে একটা দারুণ দুশ্চিন্তার ছাপ প্রকট হয়ে উঠেছে। আমি ওকে ওর বউয়ের কথা জিজ্ঞেস করতেই ও যেন কেমন ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকালো। আমি মনে মনে একটু অস্বস্তি বোধ করলাম। অজান্তে হয়তো ওর কোনো দুর্বল জায়গায় আঘাত করেছি। বরেন কিন্তু নিজেকে সামলে নিল। তারপর বলল, বন্ধুদের মধ্যে তুই আমার সবচেয়ে অন্তরঙ্গ ছিলি। এতদিন যা কাউকে বলিনি, আজ তোকে তাই বলবো। কারো কাছে মন খোলাসা করতে না পারলে আমি বোধহয় পাগল হয়ে যাব। আমরা দুজনে লেকের ধারে এক নিরিবিলি জায়গায় বেছে বসলাম। বরেন আমাকে একটা সিগারেট দিয়ে নিজে সিগারেট ধরালো। তারপর তার কাহিনী শুরু করলো। তোর হয়তো মনে আছে, বিয়ের পর মানসীকে নিয়ে আমি পুরী বেড়াতে গিয়েছিলাম। সেখানে আমরা একটা হোটেলে উঠি। মানসীকে একান্তভাবে পাওয়ার জন্য আমি ইচ্ছে করেই লোকজনের ভিড় নিয়ে এমন একটা হোটেল খুঁজে বের করেছিলাম। হয়তো ভাগ্যই আমাকে ওখানে টেনে নিয়ে গিয়েছিল। হোটেলটা দোতলা, খুব পুরনো। আমরা ছাড়া আরো 5 লোক সেই সময় হোটেলে ছিল। অথচ অন্যান্য হোটেলে তিল ধারণের জায়গা ছিল না। আমাদের হোটেল সমুদ্রের ধারে হলেও একটু ছাড়া ছাড়া, এই জন্যই বোধহয় ভিড়ও কম। দিন কয়েক বেশ আনন্দেই কেটে গেল। সমুদ্রের বালুতটে সকাল বিকেল আমরা বেড়াতাম। নির্জনতা আমার কাছে যেন একটা আশীর্বাদের মতো মনে হয়েছিল। মানুষীয় সমুদ্র দেখে মুগ্ধ। ওর বাবা ছিলেন সামান্য কেরানি, সীমিত আয়, তার উপর 5টি মেয়ে। মানুষের তাই কোনোদিন বাংলার বাইরে যাওয়া ঘটেনি। সমুদ্রের নীল জল যখন ঢেউয়ের পর ঢেউ তুলে শতধা হয়ে তীরে আশ্রয় পড়ত, আর সাদা সাদা ফ্যানার পুঞ্জ তীর বেগে ছুটে এসে অনেকটা ভিজিয়ে দিত, ও তখন সেই ফ্যানার মধ্যে পা ডুবিয়ে ছোট্ট মেয়ের মতো দুহাতে তালি দিয়ে হেসে উঠত। একদিন হঠাৎ আমি লক্ষ্য করলাম হোটেলে আমরা 2 জন এবং এক বৃদ্ধ ভদ্রলোক ছাড়া আর কেউ নেই। আমি তখন ব্যাপারটায় অত গুরুত্ব দেইনি। ভেবেছিলাম যারা এসেছিলেন তারা ছুটি ফুরিয়ে যাওয়ায় আবার যে যার কর্মস্থানে ফিরে গেছে। যে বৃদ্ধ ভদ্রলোকটি ছিলেন তার নাম মিস্টার পটনায়ক, উড়িষ্যার অধিবাসী। আমার সঙ্গে তার অল্প কদিনের মধ্যেই বেশ আলাপ জমে গেল। ভদ্রলোক কোর্টকে একটা নামী কোম্পানির সেলস ম্যানেজার, অফিসের কাজে পুরে এসেছেন। ভদ্রলোক বেশ জ্ঞানী। ওড়িয়া সভ্যতার সংস্কৃতির অনেক তথ্যই তার মুখে আমি শুনলাম। সেদিন ছিল পূর্ণিমা তিথি। সকাল থেকেই মানসিকে কেমন যেন চঞ্চল মনে হচ্ছিল। একটা অস্থিরতা ওকে যেন পীড়া দিচ্ছে। কথায় কথায় অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আমার কোনো কথাই যেন ও কানে যাচ্ছে না। ওর হাব ভাবে আমি রীতিমতো শঙ্কিত হয়ে পড়লাম। সন্ধেবেলা চাঁদ উঠল, পূর্ণ চন্দ্র, রূপালী আলোয় চারদিক ঝলমল করছে। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলিকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। পূর্ণিমার আকর্ষণে ঢেউয়ের তীব্রতাও বেড়েছে। সমুদ্র যেন মত্ত হয়ে উঠেছে। আমি আর মিস্টার পটনায়ক একতলা হোটেলের লাউঞ্জে বসেছিলাম। সামনেই সমুদ্র। মানুষই দোতলায় আমাদের নির্দিষ্ট ঘরে একাই ছিল। বিকেল থেকে মাথা ধরেছে বলে ও সেই যে বিছানা নিয়েছিল আর ওঠেনি।
মিস্টার পটনায়কের মুখে জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে হঠাৎ কেন জানি নিজেকে বড় নিঃসঙ্গ মনে হতে লাগলো। একটা অহেতুক আশঙ্কায় মন ভরে উঠল। হোটেলে মাত্র আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। চাকর বাকরদের টিকি দেখা যাচ্ছে না। গোটা হোটেলটা প্রায় অন্ধকার, চাঁদের আলোয় ভুতুরে বাড়ি বলে মনে হচ্ছে। মিস্টার পটনায়কের গলার স্বরে আমি প্রায় চমকে উঠলাম। তিনি বললেন, আপনি কি ভূতে বিশ্বাস করেন মিস্টার ঘোষ? আমি উত্তর দিলাম, না দেখা পর্যন্ত বিশ্বাস করি না। মিস্টার পটনায়ক কয়েকবার তার সিগারেট ঘন ঘন টান দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন। মাটিতে আছড়ে পড়ে ওটা থেকে আগুনের ফুলকি ছিটকে বেরোলো। সেদিকে চোখ দুটো রেখে মিস্টার পটনায়ক বললেন, আজ আপনাকে একটা বিচিত্র কাহিনী শোনাবো। ঘটনাটা ঘটেছিল এই হোটেলেই, আর সেটাও ছিল এক পূর্ণিমার রাত। তিনি একটু থামলেন, যেন নিজেকে গুছিয়ে নিলেন। তারপর আবার শুরু করলেন। প্রায় 50 বছর আগের কথা। এই হোটেল সবে চালু হয়েছে। এমন সময় আপনাদের বাংলা মুলুক থেকে এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে হোটেলে এসে উঠলেন। ভদ্রলোকের যথেষ্ট বয়স হয়েছে, সেই তুলনায় স্ত্রীর বয়স নেহাতি অল্প। ভদ্রমহিলা বেশ সুন্দরী। বেশি বয়সে কচি বউ হলে সাধারণত যা হয়ে থাকে, এই ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। ভদ্রলোক সবসময় চোখে চোখে রাখতেন বউকে, একদম চোখের আড়াল করতেন না। কোনো পরপুরুষের সঙ্গে স্ত্রীকে কথা বলতে দেওয়া তো দূরের কথা, কাউকে তার সুন্দরী বউয়ের উপর মুগ্ধ দৃষ্টি বুলাতে দেখলে তিনি অগ্নিশর্মা হয়ে উঠতেন। ভালো কথা, ভদ্রলোকের পদবিও ছিল আপনার মতোই ঘোষ। তখন পুরীতে হোটেল এত বেশি ছিল না, তাই নির্জনতা সত্ত্বেও অনেকেই ঋত স্বাস্থ্য উদ্ধারের আশায় এই হোটেলে আস্তানা গাড়তেন। মিস্টার ঘোষের বউয়ের নাম ছিল মালবিকা। গরিবের ঘরের সুন্দরী মেয়ে। অবস্থার বিপাকেই বয়সের অনেকটা পার্থক্য থাকা সত্ত্বেও একজন প্রৌঢ়কে স্বামিত্বে বরণ করতে তিনি বাধ্য হয়েছিলেন, একথা বলাই বাহুল্য। মিস্টার ঘোষ দীর্ঘকাল কঠিন অসুখে ভুগে ডাক্তারের পরামর্শ মতো পুরী এসেছিলেন। মাসখানেক থাকবেন। 3 দশেক পর কাশীনাথ নামে একজন যুবক এই হোটেলে এসে উঠল। কাশীনাথ কলকাতার এক ধনী ব্যবসায়ীর একমাত্র সন্তান। পুরী বেড়াতে এসেছে। কাশীনাথে যেমন সুন্দর স্বাস্থ্য, তেমনি সে ছিল সুপুরুষ। মালবিকাকে দেখে প্রথম দর্শনেই সে মুগ্ধ হলো। তার চোখে মুখে যে সপ্রশংস ভাব ফুটে উঠল, তা মালবিকার দৃষ্টি এড়ালো না। তার বন্দি বিহঙ্গিনী জীবন যেন একটা ঝড়ো হাওয়ায় চঞ্চল হয়ে উঠল। প্রথম দুদিন শুধু চোরা চোখের চাহনি দিয়ে ওরা পরস্পরের মনোভাব বুঝে নিয়েছিল। তারপর মিস্টার ঘোষের চোখকে ফাঁকি দিয়ে তাদের গোপন দেখা সাক্ষাৎ শুরু হলো। তবে মিস্টার ঘোষের চোখকে ফাঁকি দিতে তারা পারেনি। পরের ঘটনা শুনলেই তা আপনি বুঝতে পারবেন। কাশীনাথ মালবিকাকে বোঝালো, এই প্রৌঢ়ের সঙ্গে ব্যর্থ জীবন কাটাবার কোনো মানেই হয় না। তার সুন্দর জীবনটা কেন সে নষ্ট করবে? তার চাইতে সে স্বামীকে ত্যাগ করে কাশীনাথের সঙ্গে চলুক। ও তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে। মালবিকা প্রথমে তার প্রস্তাবে রাজি হয়নি। সংস্কারই বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কাশীনাথের যুক্তিতর্ক আবেগের কাছে তার সমস্ত প্রতিরোধ বন্যার জলের কুটোর মতো ভেসে গেল। ওরা ঠিক করল এক রাতে মিস্টার ঘোষকে ঘুমের ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে রেখে পালাবে। ওরা যখন এই ফোন দিয়ে আসছিল, তখন মিস্টার ঘোষ অন্ধকারের আড়ালে নিজেকে গোপন রেখে তাদের সব কথা শুনছিলেন। আর তার চোখে মুখে ফুটে উঠেছিল জিঘাংসার এক পৈশাচিক ছাপ। আগেই বলেছি, সেটা ছিল এক পূর্ণিমার রাত। সব আয়োজন ঠিক। কাশীনাথ ওষুধের দোকান থেকে কয়েকটা ঘুমের ওষুধের বড়ি কিনে মালবিকার হাতে দিল। রাতে শুতে যাবার আগে মিস্টার ঘোষের 1 গ্লাস জল খাওয়া বরাবরের অভ্যেস। সেই জলে মালবিকা সুযোগ বুঝে বড়ি মিশিয়ে দেবে। মালবিকার মনে সেদিন সকাল থেকেই আশা ও আশঙ্কার যে ঝড় উঠেছিল, তা অনুমান করতে কষ্ট হয় না। কথা ছিল রাত ঠিক 12টার সময় মিস্টার ঘোষ যখন ঘুমের বড়ির প্রভাবে আচ্ছন্ন থাকবেন, কাশীনাথ তাদের ঘরের দরজায় মৃদু করাঘাত করবে, আর মালবিকাও সঙ্গে সঙ্গে এক বস্ত্রে বেরিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা ঘটে গেল উল্টো। রাতে খাবার সময় মিস্টার ঘোষ এক ফাঁকে মালবিকার জলের গ্লাসে
গুঁড়ো করা ঘুমের বড়ি মিশিয়ে দিলেন। ফলে ঘরে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই মালবিকা ঘুমিয়ে পড়ল। গভীর সে ঘুম। আর মিস্টার ঘোষ অন্ধকার ঘরে অপেক্ষা করতে লাগলেন। তার চোখ দুটো হিংস্র সাপদের মতো জ্বলছিল। ঠিক রাত 12টার সময় দরজায় শব্দ হলো, ঠক ঠক ঠক। আস্তে আস্তে দরজা খুলে গেল, আর জানালা দিয়ে এসে পড়া এক ঝলক চাঁদের আলোয় কাশীনাথ যা দেখল তাতে সে আতঙ্কে দুপা পিছিয়ে গেল। কোথায় মালবিকা? মূর্তিমান জমের মতো দাঁড়িয়ে আছেন মিস্টার ঘোষ। তার চোখে মুখে হিংস্র সাপদের অভিব্যক্তি, হাতে উদ্যত ছোড়া। কাশীনাথ তার আত্মরক্ষার সময় পেল না। মিস্টার ঘোষ তার উপর ঝাঁপিয়ে পড়লেন। তীক্ষ্ণ অস্ত্র হৃৎপিণ্ড বিদ্ধ করল। কাশীনাথের পরনে ছিল ধুতি পাঞ্জাবি। পাঞ্জাবির বুকের কাছটা রক্তে ভিজে একটা গোল আকার ধারণ করল। এসব কথা অবশ্য বিচারের সময় জানা গিয়েছিল। বিচারে মিস্টার ঘোষের ফাঁসি হয়। আর মালবিকা, তার যখন ঘুম ভাঙল তখন সব শেষ হয়ে গেছে। চারদিকে রক্তের ছড়াছড়ি, আর কাশীনাথের রক্তাক্ত মৃতদেহটা দরজার কাছে পড়ে আছে। বীভৎস সেই দৃশ্যে মালবিকা বুক ফাটা আর্তনাদ করে উঠল। তারপরই সে যেন পাথর হয়ে গেল। এই ঘটনার পর মালবিকাও আর বেশি দিন বাঁচেনি। মরবার আগে একবার মাত্র সে মুখ খুলেছিল, বলেছিল, কাশীনাথ আবার আসবে, আমি ওর জন্য অপেক্ষা করব। মিস্টার পটনায়ক আর একটা সিগারেট ধরিয়ে আবার শুরু করলেন। ক্রমে লোকে এই ঘটনাটা ভুলে গেল। ঠিক 5 বছর পরে এক বয়স্ক ভদ্রলোক তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে ওই ঘরটায় ছিলেন। সেটা ছিল আজকের তারিখ, অর্থাৎ যে রাতে কাশীনাথ খুন হয়েছিল। মাঝরাতে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শুনে ভদ্রলোক ও তার স্ত্রী জেগে উঠলেন। দরজা খুলে দিতেই এক ভয়াবহ দৃশ্য তাদের চোখে পড়ল। আবছা অন্ধকারে যেন একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার জামার বুকের কাছটা রক্তাক্ত, আর তার দু চোখে যেন প্রাণহীন দৃষ্টি। ভদ্রলোক ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে হার্ট ফেল করেন, আর তার স্ত্রী মূর্ছা যান। যখন তার জ্ঞান হলো তখন তিনি উন্মাদিনী। এরপর থেকে প্রতি 5 বছর পর এক পূর্ণিমা তিথির মাঝরাতে ওই ঘরের দরজায় নাকি করাঘাত শোনা যায়। মিস্টার পটনায়ক এবার থামলেন। একটু চুপ করে থেকে যেন আপন মনেই তিনি বললেন, আজ সেই কাল রাত্রি, আর আপনারা আছেন সেই অভিশপ্ত ঘরে। আপনি একটু বেশি বয়সেই বিয়ে করেছেন, আর আপনার স্ত্রী সুন্দরী। কি ভয়ানকভাবে সব মিলে যাচ্ছে। তার কথা শুনে আমি হেসে উঠলাম। বললাম, এই 20 শতাব্দীতে এসব আজগুবি কাহিনী আপনি বিশ্বাস করেন? ভদ্রলোক সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, কি যেন ভাবলেন, তারপর বললেন, এই ঘটনার সময় আমি এখানে ছিলাম। আমার বয়স তখন 15। সেই বীভৎস ঘটনা আমার মনে এমন দাগ কেটেছিল যে এখনো সবকিছু যেন আমার চোখের সামনে জল জল করছে। একটা ব্যাপার আমার কাছে আশ্চর্য লাগছে। মালবিকার সঙ্গে আপনার স্ত্রীর অদ্ভুত সাদৃশ্য। দীর্ঘ 50 বছর পরেও ওকে দেখে প্রথম দিন আমি চমকে উঠেছিলাম। ভদ্রলোকের কথা শুনে আমার পিঠের শিরদাঁড়া বেয়ে যেন একটা হিমশিহরণ বয়ে গেল। মিস্টার পটনায়ক বললেন, আমি প্রেততত্ত্ব নিয়ে একটু ঘাটাঘাটি করি। ওই ঘটনার 5 বছর পরে দ্বিতীয় ঘটনা, এবং তারপর প্রতি 5 বছর অন্তর দরজায় করাঘাত আমাকে কৌতূহলী করে তোলে। গত 20 বছর ধরে এই কাল রাত্রে কি একটা দুর্নিবার আকর্ষণে আমি এখানে না এসে পারি না। ওই ব্যাপারে এই হোটেলে দুর্নাম ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি, তাই পারতপক্ষে কেউ এই হোটেলে ঘেঁষতে চান না। শুধু যারা জানেন না তারাই এই হোটেলে এসে ওঠেন। দেখছেন না, আজ হোটেল ফাঁকা। যে চাকরটা আমাদের খাবার দেয় তাকেও দেখা যাচ্ছে না। একটু পরেই ম্যানেজার নিজের হাতে খাবার দিয়ে চলে যাবেন। রাত 10টার পর কাউকেই আপনি পাবেন না। আমি বললাম, কিন্তু আপনি? মিস্টার পটনায়ক একটু হাসলেন, তারপর বললেন, আমার ভয় নেই। এক সিদ্ধ বাবাজির মন্ত্রপুত কবচ ভূত প্রেতের হাত থেকে আমায় সবসময় রক্ষা করে। তবে আপনাদের কথা আলাদা। আপনি যদি আমার কথা শোনেন তবে আমি বলবো আপনারা এই মুহূর্তে এই হোটেল ছেড়ে চলে যান। আমি বললাম, এই রাত্রে কোথায় যাব?
কোনো হোটেলই তো জায়গা হবে না। তিনি বললেন, কোথাও জায়গা না পান স্টেশনে গিয়ে রাত কাটান, আপনাদের ভালোর জন্যই বলছি। ঠিক এই সময় হোটেলের ম্যানেজার আমার হাতে একটা টিফিন ক্যারিয়ার দিয়ে বললেন, আজকে লোকজন নেই, আপনাদের খাবারটা এর মধ্যে দিয়ে দিলাম, ঘরেই খেয়ে নেবেন। আমি পুতুলের মতো হাত বাড়িয়ে টিফিন ক্যারিয়ারটা নিলাম। মিস্টার পটনায়ক হঠাৎ চেয়ার ছেড়ে উঠে হোটেলের ভিতর চলে গেলেন। আমি ঘরে এসে দেখলাম মানুষই অঘরে ঘুমাচ্ছে। বিকেলে মাথার যন্ত্রণায় ও সত্যিই কষ্ট পাচ্ছিল। এখন শান্তভাবে ঘুমোচ্ছে দেখে আমি আর ওকে জাগালাম না, একাই খেয়ে নিলাম। একটা সিগারেট ধরিয়ে আমি ভাবতে লাগলাম মিস্টার পটনায়কের কথায় কতটা গুরুত্ব দেওয়া উচিত। শেষ পর্যন্ত ভেবে দেখলাম মানুষের এই অসুস্থ অবস্থায় ওকে উঠিয়ে উদ্দেশ্যহীনভাবে হোটেল থেকে বেরিয়ে পড়ার কোনো অর্থ হয় না। রাত্রে একটু সাবধান থাকলেই চলবে। তাছাড়া ভুতুরে গল্পে আতঙ্কিত হয়ে পালিয়ে যাওয়াটাও আমার পৌরুষে লাগলো। প্রায় রাত 10টা পর্যন্ত আমি একটা গল্পের বই পড়লাম। তারপর আমার হাই উঠতে লাগলো। দরজাটা বন্ধ করে আলো নিভিয়ে আমি শুয়ে পড়লাম। আর প্রায় সঙ্গে সঙ্গেই গাঢ় ঘুম আমাকে গ্রাস করল। হঠাৎ কেন জানি না আমার ঘুমটা ভেঙে গেল। খোলা জানলা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকেছে। সেই আলোতে আমি অবাক হয়ে দেখলাম মানুষই খাটের উপর উঠে বসেছে। ওর দু চোখ দরজার দিকে, যেন কিছু একটার জন্য ও সাগ্রহে প্রতীক্ষা করছে। ঠিক সেই সময় একটা দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। আর আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন জুতো পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসছে। আমার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। ভয়ে আমি যেন মুখ হয়ে গিয়েছি। মানুষই আস্তে আস্তে খাট থেকে নেমে দাঁড়ালো। ওর দু চোখে যেন আকুল প্রত্যাশা। তারপরই আমি শুনলাম দরজায় কেউ যেন করাঘাত করছে। মানুষই দুহাত বাড়িয়ে আত্মনিবেদনের ভঙ্গিতে দরজার দিকে প্রায় ছুটে গেল। আর সেই মুহূর্তে আমার সঙ্গীত ফিরে এলো। আমি এক লাফে ওকে জাপটে ধরলাম। মানুষই আমার হাত থেকে নিজেকে মুক্ত করবার জন্য উন্মাদিনীর মতো যেন জুঝতে লাগলো। আছড়ে কামড়ে আমাকে ক্ষতবিক্ষত করে তুলল। কিন্তু আমি আমার বাহুবন্ধন শিথিল করলাম না। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন আমার কানে কানে বলছিল মানুষই ছাড়া পেলেই দরজা খুলে দেবে, আর তারপর সর্বনাশ হয়ে যাবে। এদিকে দরজায় ঠকঠক শব্দটা বেজেই চলেছে। যে করাঘাত করছে সে যেন ক্রমশই অধৈর্য হয়ে উঠছে। আমার সঙ্গে সমানে ধস্তাধস্তি করে মানুষে যেন ক্লান্ত হয়ে পড়ল। তারপর একসময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি ওকে বিছানায় শুইয়ে দিলাম। তারপর দরজার কাছে গিয়ে বেশ জোরে জোরে রাম নাম করতে লাগলাম। আশ্চর্য, দরজায় করাঘাতের শব্দটা যেন থেমে গেল। তারপর যেন কেউ ক্লান্ত পদক্ষেপে সিঁড়ি দিয়ে আবার নিচে নামতে লাগলো। আমার ঘরের জানলা দুটো ছিল সমুদ্রের দিকে। রাস্তাটাও সমুদ্রের ধার দিয়ে চলে গেছে। আমি একটা জানলার সামনে দাঁড়ালাম। পরক্ষণই ধুতি পাঞ্জাবি পরা একটা মূর্তি যেন অনেকটা টলতে টলতে হোটেল থেকে বেরিয়ে গেল। তার হাঁটা চলার ভঙ্গি অদ্ভুত। হাত দুটো যেন শরীর থেকে আলগাভাবে ছুটছে, যেন দম দেয়া একটা দানবীয় পুতুল টলতে টলতে এগোচ্ছে। হঠাৎ মূর্তিটা ফিরে আমার দিকে তাকালো, আর আমার সমস্ত শরীরে যেন একটা বিদ্যুৎ শিহরণ বয়ে গেল। ফুটফুটে জ্যোৎস্নায় আমি স্পষ্ট দেখলাম তার মুখ অস্বাভাবিক সাদা, যেন এক ফোঁটা রক্ত নেই মুখে। ঘোলাটে দু চোখে যেন একটা তীব্র ধিক্কারের চিহ্ন ফুটে উঠেছে, আর তার পাঞ্জাবির বুকের কাছে গোল রক্তের ছাপ। বোধহয় মুহূর্তকাল সে আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়েছিল। তারপরই আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান হলো তখন সবে ভোর হয়েছে। মানুষই বিছানায় অঘরে ঘুমোচ্ছে। বরেন তার কাহিনী শেষ করলো। তারপর আর একটা সিগারেট ধরিয়ে বলল, মানুষীকে নিয়ে আমি কোনো কথা বলিনি। মানুষীও এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। আমার ধারণা সে রাত্রে যা ঘটেছিল তা ওর মনে নেই, যেন একটা ঘোরের মধ্য দিয়ে ওই রাতটা কেটেছে। কিন্তু তারপর থেকেই ওর একটা আশ্চর্য পরিবর্তন আমি লক্ষ্য করেছি। গত 2 বছরে ওই তিথিতে ও যেন কেমন চঞ্চল হয়ে ওঠে। পুরী বেড়াতে যেতে চায়, আর মাঝরাত্রে উঠে দরজার দিকে তাকিয়ে থাকে। ওকে চোখে রাখবার জন্য রাত্রে আমি ভালো করে ঘুমোতে পর্যন্ত পারি। সেটা অবশ্য এমন কিছু নয়,
আমি ভয়ে কাটা হচ্ছি এই ভেবে যে আর 3 বছর বাদে ওই তারিখে আবার না জানি কি ঘটে। ভালো কথা, ওই রাত্রে ধস্তাধস্তির সময় মানুষই বার কয়েক কাশীনাথ কাশীনাথ বলে চেঁচিয়ে উঠেছিল। বরেন চুপ। আমি স্তম্ভিত হয়ে ভাবতে লাগলাম, মানুষই কি 50 বছর আগের মালবিকা? সমস্ত ঘটনাটাই কি সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি মাত্র? কিন্তু তাও কি সম্ভব?